বর্তমানে জমিতে ব্যবহার করা হয় প্রচুর পরিমাণে রাসায়নিক সার, আর প্রয়োজনের তুলনায় অধিক মাত্রায় রাসায়নিক সার ব্যবহারের ফলে একদিকে যেমন মাটির স্বাস্থ্য নষ্ট হয়, তেমনি অন্যদিকে ফসলেরও কিন্তু অনেকাংশে ক্ষতি হয়। কিন্তু সেই সার যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, অর্থাৎ জমিতে যদি সঠিক মাত্রায় জৈব সার ব্যবহারের পাশাপাশি চাষ পদ্ধতির কিছুটা পরিবর্তন ঘটানো যায়, তবে একদিকে যেমন মাটির স্বাস্থ্য বজায় থাকে, তেমনি অন্যদিকে বছরের পর বছর ধরে সেই জমিতে কিন্তু সঠিক পদ্ধতিতে চাষ করা যায়। আজ সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা সরাসরি চলে এসেছি মেদিনীপুর সিটি কলেজে, যেখানে বর্তমানে শিক্ষার্থীদের বোঝানোর সুবিধার্থে এবং জমির স্বাস্থ্যের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের মডেল। এই মডেলের মাধ্যমে শিক্ষার্থীদের শেখানো হচ্ছে কিভাবে জমিতে সঠিক পদ্ধতিতে জৈব সার ব্যবহার করা সম্ভব, কিভাবে মাটির স্বাস্থ্য বজায় রাখা সম্ভব, বা চাষ পদ্ধতির কী কী পরিবর্তন ঘটালে একজন কৃষক সফলভাবে লাভ করতে পারেন। চলুন তবে আমরা বেশ কিছু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জেনে নিই তারা এই বিষয়ে কী জানাচ্ছেন। আমাদের যে ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমটা, এটা একটার সাথে একটা রিলেটেড হিসেবে কাজ করে। যেমন রাইস ফিল্ড আছে, গোটারি ফার্ম আছে, বা ভার্মি কম্পোস্ট, ডেয়ারি ফার্মিং বা পিগারি আছে। এগুলো একটার সাথে একটা খুব ওতপ্রোতভাবে রিলেটেড আছে। এবং যে পোলট্রি ফার্মের যে আমরা ওয়েস্ট হিসেবে যেটা পাচ্ছি, ওটা আবার ফিশারিতে গিয়ে কাজে লাগছে। এবং যতটা বেশি যে ওয়েস্টগুলো আছে বা রাইস ফিল্ডের যে রেসিডিউসগুলো আছে, ওগুলোকেও আমরা কাজে লাগাতে পারবো। এবং এতে যে সাইজটা, যে ফার্মিংয়ের সাইজটা যত এটা ভ্যারি করে, কতটা কম হবে বা কতটা বেশি হবে, ওটার হিসেবে ওটা ভ্যারি করবে। হ্যাঁ, আমাদের এগুলো সবই একটার সাথে একটা রিলেটেডভাবে সবগুলো সুবিধা হিসেবে পাবো। এর থেকে আমরা সয়েলের গুণাগুণটা কতটা সেটা ল্যাবে পরীক্ষা করে জানতে পারবো, বা সয়েলটার কতটা টেস্ট কতটা আমরা উর্বরতা করতে পারি যাতে ফসল আরও ভালো হয়, সেটা সম্বন্ধে জানতে পারবো আমরা। যেই পরিমাণে আমাদের মাটিতে জল যাওয়ার কথা, জলের যে লিচ আউট যেটা হওয়ার কথা, ওটা আস্তে আস্তে পরপর যেন কমে যাচ্ছে। প্লান্ট সেরকমভাবে ওয়াটার রিসোর্স পাচ্ছে না। তার জন্য আমাদের কি করা উচিত, মাটিটাকে যথেষ্ট পরিমাণে এনরিচমেন্ট করা উচিত। যে কোয়ালিটির মাটি আমাদের আগে ছিল, যদি আমরা 10 বছর আগে যদি মাটি দেখি আর এখনকার যদি মাটি দেখি, তাহলে দুটোর মধ্যে প্রচুর ডিফারেন্স আছে। কারণ এই পরিমাণে, যেরকম আমি অ্যাজ অ্যান এক্সাম্পল বলতে পারি যে পাঞ্জাবে প্রচুর পরিমাণে ফার্টিলাইজার ইউজ করার ফলে ওখানকার মাটি পুরোভাবে ডিগ্রেডেড হয়ে গেছে বা ইরোশনের দিকে চলে গেছে। তো এখানকার পরপর আমরা সেই রকম যত পরিমাণে ফার্টিলাইজার ইউজ করছি, ফার্টিলাইজার ইউজ করা আমাদের কমাতে হবে। তার বদলে আমরা ক্রপ রোটেশন করতে পারি, মাটিকে এনরিচ করতে পারি অর্গানিক ম্যানিওর, ফার্টিলাইজার, FYM এগুলো ইউজ করে। আর পরপর আমাদের, এটা তো এক বছরেতে সম্ভব নয়, এটাকে আমাদের রোটেট করে করে করতে হবে, যাতে প্রথমেই আমরা পুরো এফার্টটা না দিয়ে ফেলি। ওটাকে আস্তে 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 আমাদের সুইচ করে করে করতে হবে অ্যাজ আ লিমিটেড রিসোর্স। বিশ্বাস হয়ে গেছে ফার্মারদের মধ্যে যে আমি যদি বেশি পরিমাণে যদি ফার্টিলাইজার ইউজ করি, তাহলে হয়তো আমার ফলনটা বেশি হবে। সেক্ষেত্রে ওটা ফার্মারদের একদিক দিয়ে অন্ধবিশ্বাস, আর একদিক দিয়ে কমিউনিকেশন গ্যাপ হয়ে যায় ফার্মার আর আধিকারিকদের মধ্যে। ওনারা ভাবেন যে আধিকারিকদের বললে আধিকারিকরা হয়তো আমাকে উল্টোটা বোঝাতে পারেন, যেটা আমার পক্ষে ক্ষতিকারক, আমার জমির পক্ষে। ওটা মাঝখানের একটা কমিউনিকেশন গ্যাপ আর ফার্মারদের অন্ধবিশ্বাস। মনের মধ্যে আমরা বুঝতে পারছি যে মাটিতে কটা হরাইজন থাকে এবং প্ল্যান্ট তার কীভাবে নিউট্রিয়েন্ট আপটেক করে কোন হরাইজন থেকে, এবং তার রুটটা কতটা ডেপথের মধ্যে সয়েলে যায়, এবং প্ল্যান্ট তারপর কীভাবে নিউট্রিয়েন্টগুলো আপটেক করে। প্রথমেই বলা দরকার, যেটা যে এখন প্রচুর পরিমাণে রাসায়নিক সারের পরিমাণ বেড়ে গেছে, যেটার কারণে আমাদের যে মাটিতে যে মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো রয়েছে তাদের প্রচুর ক্ষতি হচ্ছে। এর ফলে সয়েল ফার্টিলিটি, যেটাকে আমরা সয়েল হেলথ বলে আর থাকি, সেটার প্রচুর ক্ষতি হচ্ছে, যার ফলে ফসল উৎপন্ন বা ইল্ড যেটাকে আমরা বলি, ঠিকঠাক ভালো মতো হতে পারছে না। এর ফলে ফার্মারদের যে অর্থনৈতিকও যেমন ক্ষতি হচ্ছে, তেমন মানুষেরও তোমার যে ভালো করে রাসায়নিক প্রচুর পরিমাণে যে সার দিচ্ছি, এর ফলে যে গাছের মধ্যে প্রচুর পরিমাণে পয়জন যাচ্ছে। এর ফলে সেইগুলো যদি মানুষ খায়, সেই ফলে মানুষেরও শারীরিক ক্ষতিও যেমন হবে, তেমন গাছেদের ক্ষেত্রেও সেটা যেমন তাড়াতাড়ি ইল্ড পাবে, কিন্তু ক্ষতি হবে গাছেদের। এর ক্ষেত্রে আমার একটাই বলা, আমার যেটা মনে হয় যে বায়ো ফার্টিলাইজার বা যেটা জৈব সার বলি, সেটা বাড়ানো দরকার।
আমরা শুনে নিলাম হাতে কলমে এই ধরনের মডেল দেখে কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন জিনিস এখান থেকে শিখতে পাচ্ছেন। তারা হাতে কলমে শিখতে পাচ্ছেন চাষ পদ্ধতির পরিবর্তন ঘটিয়ে কিভাবে জমির স্বাস্থ্যের পাশাপাশি ফলন বাড়ানো সম্ভব। এবার আমরা মেদিনীপুর সিটি কলেজের অধ্যাপকদের সঙ্গে কথা বলে জেনে নেব তারা কি জানাচ্ছেন। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে একটা ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম মডেল আমাদের বিএসসি থার্ড সেমিস্টার যারা আছে তারা তৈরি করেছে ছাত্ররা। তো এই মডেলটা যদি অ্যাডাপ্ট করা যায় মোরাললেস একটা হিউজ আমরা রিটার্ন পেতে পারি। আমরা দেখতে পারি যে এই মডেলের মধ্যে ইন্টিগ্রেশন অফ রাইস অ্যাজ ওয়েল অ্যাজ আমি এই রাইসের এখানে আমরা এয়ার মিল দেখতে পাচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা এখানে গোটারি বা এবং আমার গ্রেজিং ল্যান্ড যেটা বিশেষ করে সেটা ইনকর্পোরেট করেছি, ফিশারি, গোটারি ফার্ম, ভার্মি কম্পোস্ট ইউনিট, ডেয়ারি ইউনিট, পিগারি, অল আর দেয়ার। এবং তাছাড়াও আমরা এখানে লক্ষ্য করতে পারছি যে উইথ দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য ফার্ম কম্পোনেন্টস আমরা তার সাথে ফার্ম মেশিনারিও কিন্তু ইনক্লুড করেছি, যেটা আমাদের টোটাল টাইমটাকে অনেকটা কমিয়ে দেবে এবং ফার্মার্সকে কিছুটা পরিমাণ হলেও মেকানাইজেশনের উপর ডিপেন্ড করতে সাহায্য করবে। তার সাথে এখানে আমরা ফর দ্য গ্রেজিং ল্যান্ড আমি গোটারির ক্ষেত্রে বলতে পারি অ্যাজ ওয়েল অ্যাজ কাউ তোমার পিগারির ক্ষেত্রেও বলতে পারি যে সেইখানে আমরা গ্রেজিং ল্যান্ডের সাথে সাথে কিছু ফডার যে পারপাসের যে ক্রপগুলো আছে যেমন মেজ অ্যাজ ওয়েল অ্যাজ আমি ধানের কথা বলতে কিছু ফডার রাইসও আছে, তারা সেগুলো কিন্তু আমরা এখানে কাল্টিভেট করে ফার্মার্সকে আলটিমেটাম একটা টোটাল রিটার্ন আমরা দিতে পারছি উইদিনে। এতদিন কেঁচো সার নিয়ে যে কাজগুলো বা যেভাবে কাজগুলো চলছিল তাতে আমরা মুখ্যত গোবর, খড় ইত্যাদি আমরা ব্যবহার করছিলাম। এখন আস্তে আস্তে দিনের পর দিন যেটা দেখা যাচ্ছে যে গোবর, খড় এই ধরনের জিনিসগুলো আর কিন্তু খুব একটা যারা চাষি তাদের কাছে মানে ব্যবহৃত হচ্ছে না বা পাওয়া যাচ্ছে না ঠিক মতো। সেক্ষেত্রে আমাদের দেশে বিভিন্ন ধরনের যে সমস্ত জৈব আবর্জনাগুলো রয়েছে সেইগুলোকে ভার্মি কম্পোস্ট করে মানে কেঁচো সারে পরিণত করে খুব সহজেই সেগুলোকে জৈব সার হিসেবে ব্যবহার করা যেতে পারে। আমাদের দেশে ধরুন চাষিদের বাড়ির আশেপাশে শুকনো পাতা, আবর্জনা, কিচেনের আবর্জনা, রান্নাঘরের আবর্জনায় নানা ধরনের আবর্জনা যেগুলো আছে সেগুলো দিয়ে তো খুব সহজেই উচ্চমানের ভার্মি কম্পোস্ট হতে পারে। এবং সেই কেঁচো সারগুলো ওনাদের যে মানে এগ্রিকালচারাল ল্যান্ড আছে সেখানে ওরা খুব সহজেই ওগুলোকে ব্যবহার করতে পারবেন। মেদিনীপুর সিটি কলেজে কৃষি নিয়ে শিক্ষার্থীদের কিভাবে পাঠ দেওয়া হচ্ছে সেটা আমরা নিজেরাও যেমন দেখলাম, আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম এবং জানতে পারলাম এই ধরনের মডেলের মাধ্যমে কিন্তু তারা যথেষ্ট উপকৃত হচ্ছেন এবং চাষ পদ্ধতির বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটিয়ে কিন্তু বর্তমানে একজন কৃষক ভালো পরিমাণে লাভ করতে পারবেন। তাই আপনারা যারা ভাবছেন আপনাদের জমিতে নতুন কিছু ব্যবহার করবেন তারা অবশ্যই কৃষি বিজ্ঞান কেন্দ্র, কৃষি দপ্তর এবং উদ্যান পালন দপ্তরে যোগাযোগ করে সঠিক পরামর্শ মেনে কৃষিকাজে এগিয়ে আসলে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।